হার্টই যদি না বাঁচে তাহলে কে না না, এটা আপনি একটা চমৎকার কথা বলেছেন যে হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কিডনি। যদি হার্টকে আপনি রক্ষা করতে পারেন তাহলে আপনি কিডনিকেও ইনডাইরেক্টলি রক্ষা করছেন। না, ইজিএফআর ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্রিয়েটিনিন লেভেল। কাছে মোবাইল অ্যাপ আছে, সে কিন্তু এটা 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে। শতকরা 95% লোকেরই ধারণা যে সিগারেট খেলে ফুসফুসে অসুবিধা হয় এবং হার্টে অসুবিধা হয়, কিন্তু কিডনিতে যে অসুবিধা হয় এটা কিন্তু বেশিরভাগ লোকেরই জানা নেই। প্রায় রোগী পার্কিনসন রোগে ভুগতেছে, প্রায় রোগী দেখবেন যে ডিমেনশিয়া হচ্ছে, কনফিউশনাল স্টেট হচ্ছে, এবং এটা খুব আর্লি যে কিন্তু দুরারোগ্য, এটা কিন্তু ভালো হয় না। না, পার্কিনসনিজম সেটা ভালো হবে। আমরা ছোটবেলায় রাইম পড়েছি, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি এন্ড প্রবাবলি ওয়াইজ। ইয়েস। আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্টের বিষয় হার্ট এবং কিডনি, এবং এই দুটো অর্গানকে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়। এবং হার্ট আমাদের চেস্টে থাকে এবং কিডনি আমাদের হলো কি অ্যাবডোমিনে থাকে। সো এই ডিসকাশনের জন্য আমরা একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট স্যারকে ডেকেছি। ওনার পরিচয় করে দরকার নাই আমার মনে হয়। উনি প্রফেসর নুরুল ইসলাম স্যার। উনি এখন কন্টিনেন্টাল হসপিটাল সিনিয়র কনসালটেন্ট কর্মরত আছেন, এবং ইতিপূর্বে উনি অনেক জায়গায় ছিলেন, কিন্তু মেইনলি উনি ইব্রাহিম কার্ডিয়াকেই বারডেমে ছিলেন। বারডেমে দীর্ঘদিন ছিলেন এবং কিডনি রুগীদের জন্য এবং কিডনি রুগীর চিকিৎসার জন্য উনি অনেক ধরনের কন্ট্রিবিউশন তার আছে, নট অনলি চিকিৎসা ক্ষেত্রে। এবং আমি যখন জানি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে ওনার অনেক অবদান আছে। উনি ট্রান্সপ্লান্ট নিজে করেন না, কিন্তু সিলেকশন এই প্রসেসের সাথে জড়িত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ প্রফেসর নুরুল ইসলাম স্যার, আপনাকে আজকে এই পডকাস্টে আসার জন্য আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। সো আজকে আমরা কথা বলবো যে কিডনি এবং হৃৎপিণ্ড। আমি শুরুতেই বলেছি যে দুইটা অর্গান তো দুই জায়গায় থাকে, অনেক দূরে থাকে, তাহলে এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট কেন? আরেকটা জিনিস ইদানিং যেটা আসছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মেইনলি এটা ফোকাস করার চেষ্টা করছে। আমাদের দেশেও ডিসকাশন হচ্ছে যে কার্ডিও রিনাল সিন্ড্রোম মিনস আমরা বুঝি যে সব কিছু মিলায়, কতগুলো জিনিস মিলে একসাথে। সো কিডনি এবং হলো কি হার্টকে কেন একসাথে সংযোগ করা হলো, এত ইম্পর্টেন্ট কেন? আসলে কিডনি এবং হার্ট অনেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যদিও এদের অবস্থান শরীরের দুটো বিভিন্ন জায়গায়, তারপরেও কিন্তু এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাকে কার্ডিওরেনাল সিনড্রোম যেটা ব্যবহৃত হয়, এটা শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নয়, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইডই, পৃথিবী জুড়েই এটা এখন খুবই স্টাবলিশড একটা ফ্যাক্ট বা ব্যাপার আর কি। তো এই কার্ডিওরেনাল সিনড্রোম কথার অর্থ হলো যে এটা একটা জটিল বাট এটা দ্বিমুখী একটা অসুখ আর কি। এখানে একটা অর্গান অর্থাৎ হার্ট অথবা কিডনি, হার্ট আক্রান্ত হলে তার ফলশ্রুতিতে কিডনি আক্রান্ত হয়, আবার কিডনি যদি প্রথমে আক্রান্ত হয় তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এটা হৃৎপিণ্ডও আক্রান্ত হচ্ছে, এবং এটা হঠাৎ করে তীব্র হতে পারে। এটার অনেকগুলো ভাগ বা ক্লাসিফিকেশন আছে। এটাকে সাধারণত আমরা 5টা ভাগে ভাগ করে থাকি। এটা যদি হঠাৎ করে বা তীব্র হার্টের অসুখ হয়, যেমন ধরুন হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাকের পরে দেখা গেল যে ব্লাড প্রেশার কমে গেল, ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য কিডনি আক্রান্ত হলো। এখন প্রশ্ন উঠতে পারে যে হার্ট আক্রান্ত হলে কিডনি কেন আক্রান্ত হবে? তো আমার এক্সপ্লানেশন হচ্ছে যে হার্ট যখন আক্রান্ত হয়ে হার্টের রক্তচাপ যখন কমে যায়, এই রক্তচাপ কমে যাওয়ার জন্য কিডনিতে যে ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ সেটা কিন্তু মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ে যায়। তখন কিডনিতে যখন রক্ত সরবরাহ কমে যায় তখন কিডনির কার্যক্ষমতা, তখন আপনি বলতে চাচ্ছেন যে হার্টের যখন পাম্পিং কমে যায় তখন ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেলে কিডনির পারফিউশন কমে যায়, কিডনির সার্কুলেশন কমে যায়, সার্কুলেশন কমে গেলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। এটা সিম্পল ভাবে যদি এক্সপ্লেনেশন করা যায়, এটা হলো অ্যাকিউট তীব্র কার্ডিওরেনাল সিনড্রোম আর কি, যেটাকে আমরা বলি আর কি। আর আরেকটা হতে পারে যে ক্রনিক, যেমন ক্রনিক হার্ট ফেলিওর আছে, হার্ট ফেলিওর দীর্ঘমেয়াদী হার্ট ফেলিওর আছে। এই রোগীরা সাধারণত বারবার হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি হলো শ্বাসকষ্ট নিয়ে, বা শরীর ফুলে গেছে, পেটে পানি আসছে, বুকে পানি আসছে, পায়ে পানি আসছে, এগুলো নিয়ে ভর্তি হলো। তার খুব ফ্যাটিক হচ্ছে, ক্লান্তি অনুভব করতেছে, এগুলো নিয়ে হার্ট ভর্তি হলো। তারপরে
আপনি এটা চিকিৎসা দিলেন, চিকিৎসা দিয়ে শরীর থেকে যে অতিরিক্ত পানি জমা হয়েছিল সেটা বের করে দিলেন, হার্টের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কিছু ওষুধ দিলেন, হয়তো উচ্চ রক্তচাপ ছিল সেটাকে কন্ট্রোল করে দিলেন। এরপরে যখন হার্টের সমস্যাটা মানে কন্ট্রোলে আসলো, কিন্তু সম্পূর্ণ এটা ভালো হয়ে যায় না অনেক সময় আর কি। তো তারপরে তখন রোগী বাড়ি চলে যায়। এই সমস্ত রোগীরা কিন্তু বারবার হাসপাতালে ভর্তি হয়। তো যখন হাসপাতালে ভর্তি হয় তখন দেখা যাচ্ছে যে এই যে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য এটার জন্য আবার কিডনিতে ব্লাড সরবরাহ কমে যাচ্ছে, গিয়ে তখন টেম্পোরারি মানে কিডনির কার্যক্ষমতা কমে যায়। আবার হার্ট ফেলিওর যখন ইমপ্রুভ করে তখন কিডনির কার্যক্ষমতাও বেড়ে করে। সেজন্য যদি হার্টকে আপনি রক্ষা করতে পারেন তাহলে আপনি কিডনিকেও ইনডাইরেক্টলি রক্ষা করছেন আর কি। আবার কিডনিকে রক্ষা করতে পারলে হার্টকে রক্ষা করা। এখন ধরেন বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ফেলিওর যেটা ডেভেলপ করে আমরা জানি বিভিন্ন কারণে হতে পারে। একটা হয়তো ব্লাড প্রেশার বেড়ে গিয়ে যেখানে ডায়াস্টোলিস ফাংশন হতে পারে, হার্টের পাম্পিং কমে হতে পারে, ভালভুলার ডিজিজ হতে পারে, কিন্তু মেইনলি আমরা ধরে নিই যে হার্টের পাম্পিং কমে যায় হার্টের রক্তনালীতে ব্লকের জন্য। এখন এই হার্টের রক্তনালীতে ব্লকের যখন আমরা চিকিৎসা করতে যাই, বিশেষ করে যে আমরা যারা হৃদরোগ বিশেষজ্ঞ, তখন আমরা প্রবলেম ফেস করি। মানে আমরা যখন অ্যানজিওগ্রাম করতে যাই তখন বিভিন্ন ধরনের কোশ্চিন আসে যে এই রোগীর আমি যদি এখন অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওগ্রাম করতে গেলে তো হার্টের ফাংশন আরও ডিটেরিওরেট করবে, স্পেশালি অন ক্রনিক কিডনি ডিজিজ। এখন সেই সব ক্ষেত্রে মানে মানুষজন, এখন তো মানুষ খুব কনসাস, এখন এটা কি একেবারেই অ্যানজিওগ্রাম করা যাবে না, নাকি করা যাবে কিন্তু মেজার নিতে হবে কিছু, অথবা কিভাবে আপনি করবেন, ডিটারমিনেশন করবেন? আচ্ছা, এই ক্ষেত্রে মানে অ্যানজিওগ্রাম করার সময় এক ধরনের ডাই ব্যবহার করা হয়, এক ধরনের ওষুধ যেটা সাধারণত আয়োডিনেটেড ডাই আর কি। তো এই ডাইটা যদি কিডনির উপর অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, করতে পারে অনেক সময়, কিন্তু বিশেষ কতগুলো সাবধানতা অবলম্বন করলে সেটা অনেক সময় এড়ানো সম্ভব। আবার সাবধানতা অবলম্বন করার পরেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিডনিতে এটার প্রভাব পড়ে, যার জন্য কিডনির কার্যক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে, এমনকি দীর্ঘমেয়াদীভাবেও কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। এখন একটা গ্রুপ আছে, একটা ক্যাটেগরি আছে যে এদের রিস্ক বেশি, সেই জন্য আমাদের আগে রিস্কটাকে স্ট্র্যাটিফিকেশন করতে হবে। যেমন কারো বয়স যদি 60-র বেশি হয়, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি অন্য কোনো অসুখ যেমন ক্যান্সার থাকে, ব্লাড ক্যান্সার বিশেষ করে, তাদের বেলায় যদি আমরা এই ডায়েটটা দিই তাহলে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যাদের আগে থেকে কিডনিতে অসুখ আছে, হয়তো ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার অথবা পেইন কিলার জাতীয় ওষুধ খাওয়ার কারণে কিডনিতে অসুবিধা হয়েছে, প্রোটিন লিক হচ্ছে, তো তাদের বেলায় আগে কিডনির পরীক্ষাটা আমরা করে নিয়ে সেই হিসাবে সতর্কতা অবলম্বন করে আমাদেরকে ডায়েটটা দিতে হবে। মানে আপনি বলছেন যে অ্যাসেসমেন্ট করে নিয়ে এবং ট্রিটমেন্ট। এখন এটা তো দুই ধরনের, কার্ডিয়াক কন্ডিশন, দুই ধরনের কন্ডিশনই আমাদের কাছে আসছে। ধরেন অ্যাকুট কন্ডিশন, যেটা হলে কি আমি যদি এখনই কিছু না করি তাহলে পেশেন্ট মে ডাই, এখন হার্ট পাম্প ফেল করে যাবে, কার্ডিয়াক শকে যাবে। এই ক্ষেত্রে আপনার তো অ্যাসেসমেন্ট করার এত সুযোগ পাওয়া যায় না, আমরা যেটা পাই না। এখন হার্টই যদি না বাঁচে তাহলে কে বাঁচবে? এটা আপনি একটা চমৎকার কথা বলেছেন। এখানে হলো ব্যাপারটা যে আমি সবসময় বলি, বা এটা সবাই বলে আর কি, যে হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কিডনি। কারণ হার্ট হলো একটা আর কিডনি হলো দুটো। আর হার্ট যদি চলে যায় তাহলে করার কিছুই থাকে না, কিন্তু কিডনি যদি চলে যায় তাহলে অনেক কিছু করার থাকে। যেমন কিডনির কাজটা সাময়িকভাবে আমরা ডায়ালিসিসের মাধ্যমে চালাতে পারি, অথবা আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করে মানে কিডনির কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারি। কিন্তু হার্ট যদি চলে যায় একেবারে, হার্ট অ্যাটাক হয়ে, হার্ট স্টপ হয়ে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যদি তাকে রিভাইভ করা না যায় তাহলে সেখানে করার কিছুই থাকে না। সেই জন্য কিডনির অবস্থা যাই হোক না কেন, যদি এরকম জরুরি প্রয়োজন হয় যে না আমাকে এখনই হার্টের ইন্টারভেনশন করে হার্টটাকে বাঁচাতে হবে, তাহলে হোয়াট এভার মেবি দি কিডনি কন্ডিশন, আমাকে এনজিওগ্রাম করে মানে আমাদের করার দরকার, এটা করতে হবে। হ্যাঁ, আমাদের এটাকে বাইলেটারাল ডিসকাশন করতে হবে, নেফ্রোলজিস্ট এন্ড দ্য কার্ডিওলজিস্ট কম্বাইন্ড ডিসিশন নিতে হবে যে আসলে রোগীর জন্য হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এট প্রেজেন্ট মোমেন্ট। যদি আমাদের মনে হয় না আমরা
ওয়েট করতে পারবো, উই ক্যান ওয়েট ফর দ্যাট। Right. যদি কার্ডিয়াক কন্ডিশন পারমিট করে যে না, আমরা ওয়েট করব, কিডনি ডক্টর ট্রিটমেন্ট করবে, তারপরে আমরা অ্যানজিওগ্রাম করব। আরেক গ্রুপ হয়তো না, আমরা ওয়েট করতে পারবো না, হোয়াট এভার মে দ্য রিস্ক, আপনি যেটা বললেন পেশেন্ট মে গো ফর ডায়ালাইসিস, পেশেন্ট এক্সপ্লেন করে নিয়ে আমাদের হলো কি সঙ্গে সঙ্গে আর্জেন্টলি অ্যানজিওগ্রাম করতে হবে। এটার একটা এক্সাম্পল হলো কি অ্যাকুট ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক Right. বা কার্ডিওজেনিক শক, মানে হার্টের রক্তনালী ব্লক এবং কার্ডিওজেনিক শক নিয়ে আসছে, এইসব কন্ডিশন ইমার্জেন্সি করতে হবে, হোয়াট এভার মে বি দ্য লেভেল অফ দ্য কিডনি। Kidney কিন্তু condition আমাদের করতে হবে। কেয়ারফুল হইতে হবে যাতে কিছু অনেক সময় এটা ঠিক না যে কিডনি ফ্রেন্ডলি ডাই আছে, কিন্তু ফ্রেন্ডলি ডাই বলে আসল কথা সায়েন্টিফিক ওই রকম এভিডেন্স বলে না। একটা বলে যে আপনার অ্যামাউন্ট অফ দ্য ডাই, অর্থাৎ আমাদের অল্প ডাই দিয়ে কাজটা সারতে হবে। অথবা আরেকটা টার্ম আছে আমরা জিরো কন্ট্রাস্ট, জিরো বলে কিছু নাই, মিনিমাম কন্ট্রাস্ট অ্যাঞ্জিওপ্লাস্টি, এইগুলো আমরা ইউজ করতে পারি, দ্যাট কুড বি। বাট নেফ্রোলজিস্ট ইজ এন ইম্পর্টেন্ট, নেফ্রোলজিস্ট শুড বি দ্য পার্ট অফ দিস গেম। এটা আমাদের আমার মনে হয় জনগণের উদ্দেশ্যে এটা বলতে হবে। এবং কাজেই জনসাধারণের যে কিডনির সমস্যা থাকলেই যে অ্যাঞ্জিওগ্রাম করা যাবে না, এটা কিন্তু ঠিক না, করা যাবে উইথ দ্য কনসালটেশন অফ দ্য নেফ্রোলজিস্ট। এখন আমাদের কার্ডিওলজিস্টের মধ্যে অনেক কার্ডিওলজিস্ট আছে যে হার্টের যারা মেইনলি শাওল প্র্যাকটিস করে, তারা 3টা রক্তনালী ব্লক, তারা বলে যে না, ব্লকের কোনো চিকিৎসা করার দরকার নাই, আপনি ওষুধ দিয়েই খান, 2 দিন পরে হার্টের পাম্পিং কমে আসে। আপনাদের মধ্যেও এরকম অনেক নেফ্রোলজিস্ট আছে যারা বলে না 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 না, করাই যাবে না, ডাই ডেঞ্জারাস, করলে তো কিডনি আপনার ড্যামেজ হয়ে যাবে। সুতরাং আমাদের কিন্তু ম্যাথডিক্যালি আমাদের আগাতে হবে এবং আমাদের জুডিশিয়ালি আমাদের যা রিকমেন্ডেশন আছে, আমাদের বইপত্র তো রিকমেন্ডেশন আছে সব ধরনের, যে এই রোগীর জন্য এটি ব্যবস্থা করবেন। এখন সেই ধরনের আমাদের কনসাল্টেন্ট, কাজেই আমরা কার্ডিওলজিস্টের বলবো এবং আমরা মনে হয় নেফ্রোলজিস্টের আমরা বলতে পারি, উই হ্যাভ টু কেয়ারফুল টু টেক এ বাইলেটারাল ডিসকাশন অফ সাচ কাইন্ড অফ দ্য মোরিবেন্ট পেশেন্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। না, এমনকি ধরেন এখন থেকে 10 বছর আগের কথাও যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, এই 10 বছর আগেও কিন্তু এই কনসেপ্ট ছিল যে কিডনিতে সমস্যা আছে, এর ইজিএফআর হচ্ছে 30, এর ডাই দেওয়া যাবে না, অ্যানজিওগ্রাম করা যাবে না। পরবর্তীতে দেখা যায় যে কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই বা 1 বছর 2 বছরের মধ্যেই পেশেন্টটা হার্ট অ্যাটাক হয়ে সেখান থেকে আর ফিরানো গেল না। কিন্তু ওই রিস্কটা নিয়ে যদি আগেই এটা মানে অ্যানজিওগ্রাম করে বা স্টেন্ট দিয়ে বা বাইপাস করে যদি হার্টের কার্যক্ষমতাটা ঠিক করা যেত, তাহলে কি অকাল মৃত্যুটা আর হতো না আর কি। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এটা ছিল, কিন্তু ইদানিং কালে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন হোয়াট এভার মেবি দ্য কিডনি কন্ডিশন, যদি প্রয়োজন হয় হার্টকে বাঁচানোর খাতিরে আমাকে এটা করতেই হবে। আচ্ছা, এই যে আমরা যখন ডায়ালিসিস যাচ্ছি, এই সাধারণ মানুষের জন্য যে এটা খেলে কত পার্সেন্ট, এটা ওই ধরনের কোনো হিসাব নাই তো। ধরুন আমরা গেলাম, যাওয়ার পরে আমার ডায়ালাইসিস, যেমন আমারই অনেক রোগী আপনি যেটা দেখেছি কার্ডিওজেনিক শক ছিল, আপনারা বলেছেন, আপনিই মেইনলি দেখছেন, বলছেন যে এটা তুমি ডায়ালাইসিস দাও, ডায়ালাইসিস দেওয়ার পরে 2টা ডায়ালাইসিস দেওয়ার পরে তার পেশেন্ট হলো কি বাড়ি চলে গেলে, এখন আর কোনো ডায়ালাইসিস লাগে না। হ্যাঁ, সো এইটা পার্সেন্টেজটা কোনো পার্সেন্টেজ আছে এই ধরনের? এটা এক্সাক্ট স্ট্যাটিস্টিক ওইভাবে নাই, তবে মেজরিটি ক্ষেত্রে এটা রিকভারি হয়ে যায়। মেজরিটি ক্ষেত্রে এটা রিকভারি করে যায়। হ্যাঁ, আমি বলবো আই শুড সে মোর দ্যান 90% ক্ষেত্রে এটা রিকভারি হয়ে যায় আর কি। হয়তো 1টা 2টো 3টে 4টা ডায়ালাইসিস লাগলো, পরবর্তীতে আর লাগছে না। কারণ ডায়ালাইসিস অনেক সময় আমরা হলে কি ভয় পাই যে সাধারণ মানুষও ভয় পায় যে ডায়ালাইসিস একবার গেলে আবার ডায়ালাইসিস না দিয়ে হয়তো চলবে না, কিডনি কোনো রিভার ব্যাক করবে না। কথাটা ঠিক না, এটা কথাটা ঠিক না, এটা কথাটা ঠিক না। আর এখন তো আপনারা বিভিন্নভাবে ডায়ালাইসিস দেন, বিভিন্ন উন্নত মানের ডায়ালাইসিস দেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, আপনি কিছুক্ষণ আগে ইজিএফআর এর কথাটা বললেন। জি, ইজিএফআর এর টার্মটা আমার কাছে কিন্তু কঠিন ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন, ইজিএফআর একটা ক্রেটিনিন লেভেল, একটা বয়স দিয়ে ডিটেকশন করা হয়। হ্যাঁ, বা পুরুষ বা মহিলার জন্য। আচ্ছা, এই সাবজেক্টটা কিন্তু আমাদের ডিসকাশন না, তো ভাই মৌলিক, তাহলে আমাদের ইজিএফআর এর জন্য কেন বিভিন্ন ডায়াগনস্টিক চার্জ নিয়ে থাকে, এটা কিন্তু আমার বোধগম্য নয়। আপনার যেখানে আপনার এই ব্যাপারে আমি ক্লিয়ারলি বলতে চাই, ইজিএফআর এর জন্য যে চার্জ করা হয়, মানে ক্ষেত্র বিশেষে আমি দেখেছি কোনো ল্যাবরেটরিতে 200 টাকা, কোনো ল্যাবরেটরিতে 500 টাকা, এমনকি কোনো ল্যাবরেটরিতে 1000 টাকা পর্যন্ত শুধু ইজিএফআর চেক করে দিবে, সেটার জন্য চার্জ করে। অন্যান্য পরীক্ষার সাথে, অনেকগুলো পরীক্ষার সাথে যদি আমরা ইজিএফআর যোগ করি, এর জন্য চার্জ করে। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটার জন্য আমার মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়েরও
এই ব্যাপারে একটু নজরদারি করা উচিত। এবং ইজিএফআর জন্য কেন চার্জ করা হবে? যেহেতু একটা মোবাইলের অ্যাপ দিয়ে শুধু ক্রিয়েটিনিন লেভেল দেখে, বয়স দেখে, পুরুষ না মহিলা এটা দেখে এটা ঠিক করা যাবে। এটা ইজিএফআর বের করতে যে কোনো মানুষের ডাক্তার হওয়ারও প্রয়োজন নাই। যে কোনো মানুষ যার কাছে মোবাইল অ্যাপ আছে সে কিন্তু এটা 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে। ইয়েস, আমি সেটাই আপনাকে দেখলাম। আপনি ধরেন আমাকে বললেন যে আপনার ক্রিয়েটিনিন কত, আমি বললাম, আপনি তখন হলো অ্যাপে চাপ দিলেন, দেখি 30 সেকেন্ড লাগেনি মনে হয়, 30 সেকেন্ডের মধ্যে ইজিএফআর বের হয়ে গেল, 77 বের হয়ে গেল। দ্যাট ইজ এটা আমার জন্য হয়তো 30 সেকেন্ড লাগবে না, মানে যারা খুব বেশি অভ্যস্ত নাই তাদের জন্য বলতেছি 30 সেকেন্ড, আমার জন্য 10 সেকেন্ডই যথেষ্ট। 10 সেকেন্ডে আপনার জন্য যথেষ্ট। এটা নির্ভর করে যে মোবাইল অ্যাপসটা কেমনভাবে ইউজ করে। এবং তাহলে তো আমার মনে হয় যে পাবলিকে কেটে বলতেই পারি যে আপনারা ইজিএফআর এর পয়সা না দিয়ে বরঞ্চ আপনি ক্রিয়েটিনিনটা করেন, বাসায় বসে আপনি ইজিএফআর আপনি ইজিএফআর এর অ্যাপটা ডাউনলোড করে নেন এবং ওখান থেকে নিজেই আপনি ক্যালকুলেট করে বের করে ফেলেন। দ্যাটস ইম্পর্টেন্ট। এবং এটা ভালো মেসেজ। তাহলে অনেক মানুষের কিন্তু 400 টাকা, 600 টাকা, 200 টাকা যাই নেই না কেন, অনেক ল্যাবরেটরি 1000 টাকা চার্জ, 1000 টাকা চার্জ করে। কাজে এটা যে লজিক্যাল, এবং আমার মনে হয় যে প্রশাসন এবং গভর্নমেন্ট অবশ্যই তাদের করছে এসব বিষয়, নিখুঁত বিষয়গুলো আমার মনে হয় তাদের মানে নজর দেওয়া উচিত এবং তাদের ইয়াতে আনা উচিত, তাদের কনসার্নে আনা উচিত। আচ্ছা, ইজিএফআর এর সাথে ইজিএফআরটা একটা ইম্পর্টেন্ট কেন? যেমন আমরা ব্লাড সুগারের ক্ষেত্রে যেটা দেখি, আমরা হার্টের রক্তনালী যখন ব্লক থাকে তখন আমরা বলি যে আমাদের যেভাবে HbA1c আপনার 7 এর নিচে রাখতে হবে, 6 অথবা 7 এর নিচে অবশ্যই রাখতে হবে। মার্কার হচ্ছে HbA1c ডায়াবেটিস ক্ষেত্রে। তাই আপনাদের ক্ষেত্রে মার্কারটা কোনটা, ক্রিয়েটিনিন নাকি ইজিএফআর? না, ইজিএফআর ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্রিয়েটিনিন লেভেল অ্যাকচুয়ালি। কারণ ইজিএফআরটাই মার্কার এবং এইটা দেখেই বোঝা যায় যে কিডনি যে অকেজ হয়েছে এটা কোন স্তরে আছে, সেটা স্ট্র্যাটিফিকেশনের জন্য এটা দরকার। এবং এই ইজিএফআর দেখে অনেকগুলো ওষুধ আছে যেগুলো মেইনলি কিডনি দিয়ে শরীর থেকে বের হয়ে যায় আর কি। তো সেই ওষুধগুলো প্রেসক্রিপশনের বেলায় এই ইজিএফআর হচ্ছে অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ টুল, যে এটার উপর বেস করে আমাকে সেই ওষুধের ডোজগুলো ঠিক করতে হবে আর কি। হ্যাঁ, কারণ হলো কি আমরা যাই খাই না কেন আলটিমেট সবাই তো কিডনি দিয়ে বেরোতে হবে। কিছু কিডনি দিয়ে, কিছু লিভার দিয়েও বেরোয়, লিভার দিয়ে এক্সক্রিশন হয়, কিছু লিভার দিয়ে এক্সক্রিশন হয়, মানে ওই যে ইন্টেস্টাইন ট্রাক্ট দিয়ে হয়, কিন্তু মেজরিটি আপনার কিডনি দিয়ে হয়। আমরা হলো কি মেইনলি কনসার্ন লিভার ডিজিজ থাকলে তখন না সেটা চিন্তা করে লিভার দিয়ে কোনো এক্সক্রিশন হবে, কিন্তু মেজরিটি অফ জায়গা বলতে পারি যে এটা কিডনি দিয়ে যাবে, কিডনি দিয়ে এক্সক্রিশন হবে। কাজেই যে পার্টটা আমাদের ওষুধের ডোজ আপনারা যেভাবে অ্যাডজাস্ট করেন দেখি, আমাদের কোন ওষুধ দেওয়া যাবে না কিনা সেটা বা যাবে না সেটা নির্ণয় করেন। এই তাহলে ইজিএফআর কত হইলে আপনি মনে করেন সেফ, কত মানে আপনি মনে করেন সাধারণ মানুষের কত ইজিএফআর রাখা উচিত? 70, 80, 100? আমার মনে হয় যে মানে আমরা যে ক্লাসিফিকেশন করি, সিকেডির ক্লাসিফিকেশন করি, নর্মালি কিন্তু ইজিএফআর 90 ml পার মিনিটের বেশি থাকে আর কি। তবে বাস্তবে আমাদের যখন বিভিন্ন রকম ওষুধপত্র অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, দিতে হয়, তখন আমরা এটাকে 60 ধরে নিই আর কি। 60 উপরে থাকলে তার মানে আমরা এটা নরমাল ডোজ ব্যবহার, তার মানে 60 আপনাদের একটা হলো কি সেফেস্ট লেভেল। জি, সেফ লেভেল, আমি সেফেস্ট বলবো না, সেফেস্ট 90 হতে পারে, বাট সেফ লেভেল যে আমরা হলো 60 এর উপরে থাকলে আমরা নরমাল ডোজ ইউজ করতে পারি, ওখানে অত কিছু চিন্তা করার কিছু নাই। কাজে আমার মনে হয় যে পাবলিকের উদ্দেশ্যে আপনি বললেন যে 60 বা সাধারণ যারা ডাক্তার আছেন, জিপি যারা আছেন, যারা অন্যান্য মেডিকেল প্র্যাকটিশনার আছেন, তারাও এই জিনিসটা খেয়াল করতে পারে। 60 মেবি দ্য সেফ ডিটারমিনেশন লাইন অর লাইন আমরা বলি 60, তারপরে 50, 40 সেটা তো আলাদা হিসাব। আচ্ছা, ইয়ার ক্ষেত্রে আপনার হলো কি একটা মানুষের ফুড হ্যাবিটের ক্ষেত্রে ধরেন এখানে কি মানে এই ইজিএফআর লেভেলের সাথে কি প্রোটিনের কোনো রেস্ট্রিকশন আছে? কারণ এটা অবশ্যই আছে, কারণ নেফ্রোলজিস্ট মানেই ধরেন দেখি অনেক সময় হয় কি যে বা নিউট্রিশনিস্ট যেভাবে ডায়েট চার্ট দাও, ওই ডায়েট চার্ট মানা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, আমার মনে হয় যে অনেক সময় এই যে ডায়েট চার্ট যেটা দেয়, বেশিরভাগ নিউট্রিশনিস্টই বলেন বা নেফ্রোলজিস্টই বলেন, অনেক সময় ডায়েট চার্ট যেটা দেয় বা সাধারণ ডাক্তাররাই বলেন, ক্রিয়েটিনিন দেখে বা ইজিএফআর দেখে যে ডায়েট চার্ট দেয়, এটা অনেক সময় অতিরঞ্জিত, ওভার রেস্ট্রিকশন করা হয়। তাতে করে
মানে প্রপার নিউট্রিশন মেনটেন হয় না, এবং বেশিরভাগ পেশেন্টকে এত বেশি রেস্ট্রিকশন দেয় যে তাতে ম্যাল নিউট্রিশনে ভুগে, তাদের প্রোটিন মাস কমে যায়, তাদের হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করে আসলে। তো সেই জন্য প্রোটিন রেস্ট্রিকশন সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এখন কারো ইজিএফআর 60 জায়গায় 55 হয়েছে, তাকে আবার কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন করার দরকার নাই। আর আমাদের মতো মানে উন্নয়নশীল দেশে আমরা তো এমনিতেই অত বেশি প্রোটিন খাইতে পারি না। হ্যাঁ, আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা প্রোটিন একটু বেশি খায়, আমাদের তো অত আর্থিক অবস্থাও ভালো নয় যে আমাদের সাধারণ বাঙালি ফ্যামিলি বা আমাদের এই এশিয়ান ফ্যামিলি আদার দ্যান সিঙ্গাপুর, যে এরা মানে অত বেশি প্রোটিন অ্যাফোর্ড করতে পারে। তা আমাদের এই যে সপ্তাহে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের শতকরা 80% জনগণই প্রতিদিন কিন্তু তাদের খাবারের মেনুতে মাছ মাংস থাকে না। হয়তো সপ্তাহে তারা 3 দিন 4 দিন মাছ মাংস খায়, অথবা অনেকে দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন খায়, কেউ দেখা যাচ্ছে যে মাসের মধ্যে 1 দিন গরুর গোস্ত বা খাসির গোস্ত খেতে পেল, বাকি দিন কিন্তু শাকসবজি এগুলো দিয়েই খায়। এগুলোর মধ্যেও প্রোটিন আছে, কিন্তু তাদের বেলায় আমি যদি প্রোটিন রেস্ট্রিকশন করতে বলি তাহলে কিন্তু মারাত্মক একটা ভুল হবে না। প্রোটিনের মধ্যেও তো ধরেন হলো কি আমরা বলি যে ফার্স্ট ক্লাস প্রোটিন বা হলো যেগুলো হলো ধরেন ডিম হতে পারে, মুরগির মাংস হতে পারে, খাসির মাংস হতে, গরুর মাংস হতে পারে, এগুলাই যদি রেস্ট্রিকশন করে দিই তাহলে আমাকে সে পাবে করতে প্রোটিন একটা থাকে হলে আপনার হয়তো ডাল থাকতে পারে, ডালে থাকতে পারে তবুও এটা প্রোটিন, তো এটা নট ইকুইভ্যালেন্ট টু আপনার হলো কি ফার্স্ট ক্লাস প্রোটিন। ডালের কথা যে আপনি উল্লেখ করলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকের ধারণা যে কিডনিতে অসুবিধা হয়েছে ডাল খাওয়া যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা, বুঝছেন। ডাল আমরা নিষেধ করি কখন? যখন দেখা যাচ্ছে যে পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেশি আছে, তখন আমরা ডালটাকে খাওয়া নিষেধ করি বা কমিয়ে দিতে বলি। কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিড কমানোর জন্য অনেক ভালো ভালো ওষুধ আছে, ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল লেভেলে মেনটেন হচ্ছে, তাকে আমি কেন ডাল নিষেধ করব? কেন এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে 3rd ক্লাসের প্রোটিনের একমাত্র শতকরা 80% লোকেরই প্রোটিনের সোর্স হচ্ছে ডাল, তাদেরকে আমি যদি ডাল নিষেধ করে দিই তাহলে তো এটা অবিচার করা হবে এবং এটা ম্যালনিউট্রিশন, এটা সায়েন্টিফিক না, বরং সে আরো কোমরবিডিটিতে ভুগবে, সে আরো হলো কি প্রবলেম ভুগবে, তার ইমিউনিটি কমে যাবে, ইনফেকশন হবে, ম্যালনারিশড হবে, বিভিন্ন ধরনের ইনফেকশন হবে, সেকেন্ডারি ইনফেকশন হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাই তো কমে যাবে। কাজে এইদিকে আমার মনে হয় যে খেয়াল রাখতে হবে। সাধারণত মানে কিডনির অসুখ আছে, কিডনি আক্রান্ত হয়েছে, কিন্তু ইজিএফআর ধরেন 50 থেকে 60, এর মধ্যে প্রোটিন রেস্ট্রিকশন করার কোনোই প্রয়োজন নাই। নর্মালি যে বাড়িতে যে খাবার দাবার হয়, যে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা যেভাবে প্রোটিন খায় তার জন্য সেটাই প্রযোজ্য, তার জন্য আলাদাভাবে রান্না করার দরকারও নাই। বিশেষ করে যাদের কিডনির কার্যক্ষমতা আরো কমে যায়, যখন ইজিএফআর 30-এর নিচে নেমে আসে, তখন আমরা একটু প্রোটিন রেস্ট্রিকশন করব। ধরো যে অন্যরা একসাথে 2-3 পিস মাছ খেয়ে ফেললো, সে 2-3 পিস না খেয়ে হয়তো 1 পিস খেলো, এই আর কি। সে ডিম খেতে পারবে সেই সময়। হ্যাঁ, সে ডিম মানে যে কোনো স্টেজে গিয়ে একটা করে ডিম অ্যালাউড, মানে কিডনির যে কোনো স্তরেই ইজিএফআর থাকুক না কেন, একটা করে ডিম মানে প্রতিদিন। এবং শুধু এখানে ডিমের কুসুম বাদ দেওয়ারও কোনো প্রয়োজন নাই, এটা আস্ত ডিমই খাবে। আমাদের কার্ডিওলজিস্ট তাই বলে যে ডিম ইজ হেলদি, ডিম খেলে, তার কারণ ডিমের কুসুমের মধ্যে কিছু ভালো জিনিস আছে যেটা আপনার হার্টের জন্য বেশি দরকার। যেমন ওখানে লিনোলিনিক অ্যাসিড আছে একটা, এটা কিন্তু একমাত্র মানে এগ ইয়োকের ভিতরেই আছে, এই অন্যান্য খাবারের ভিতরে খুবই কম আছে, কিন্তু মানে এগ ইয়োক ইজ ভেরি রিচ ইন লিনোলিক অ্যাসিড। এটা হার্টের যে মাসল, সে মাসলগুলোকে সতেজ রাখে। তার মানে আমরা পাবলিকের জন্য বা সাধারণ মানুষের জন্য, এবং আমার সাধারণ মানুষ কেন, অনেকে আমরা নিজেরাও জানি না, আমাদের জন্য আমার মনে হয় যে বোথ কার্ডিওলজি পয়েন্ট অফ ভিউ এন্ড নেফ্রোলজি পয়েন্ট অফ ভিউ এগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রতিদিনই মর্নিং এ হোক, লাঞ্চে হোক, অথবা ডিনার হোক, অ্যাটলিস্ট একবার একটা ডিম থাকা উচিত। আর রেস্ট্রিকশন তখনই হবে নেফ্রোলজিস্ট রেস্ট্রিকশন করে থাকে 30 নিচে নামলে, তাও রেস্ট্রিকশন মিনস প্রহিবিশন না, মানে বন্ধ করা না, ওনারা বলে দিবে যে আপনি কি খাবেন। এই যে আমি যে চার্টের কথা বললাম, চার্টটা না একটা প্যানিক সৃষ্টি করে। ধরেন আপনি বাসায় করে কি ফ্রিজের উপরে
টাঙ্গায় রাখে। টাঙ্গায় রাখে। সকালবেলা ধরেন আপনি যাবে আমি কি খেতে পারবো, এই তাতে মানসিক একটা চাপও কিন্তু পড়ে। মানসিক কাজে আমাদের কিন্তু এই যে সাজেশন মানসিক চাপ পড়ে গেলে এটা স্নায়ুর উপর চাপ পড়বে, হ্যাঁ। ব্লাড প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ। আরো কিডনির অবস্থা খারাপ আরো হবে, কিডনির অবস্থা হার্টের উপর আবার প্রেশার পড়বে, ব্লাড প্রেশার কাজেই আমাদের মনে হয় সাজেশন বড় জেনারেল হওয়া উচিত যে আপনি রাইসটাকে কাট ডাউন করেন, কম খান, আপনি মিষ্টি খাবেন না, পরিহার করেন, আপনি ফ্যাট মানে যেগুলো হলো কি আপনি স্যাচুরেটেড ফ্যাট বলা হয় সেগুলো আপনি একটু পরিহার করেন, কিন্তু আপনি মাছ মাংস সবই খাবেন, পরিমিত খাবেন। আর একটা জিনিস আছে, খাবারের সাথে সাথে পানির ব্যাপারেও অনেকটা পানির ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ, না তোমার কিডনিতে অসুবিধা হয়েছে তুমি বেশি পানি খেতে পারবে না, এটা কিন্তু সবসময় ঠিক না। তাই না? হ্যাঁ, এটা একেবারেই ঠিক নয়। যখন আপনার শরীরে পানি জমা হবে, পা ফুলে গেছে বা আপনার ফুসফুসে পানি জমা হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি তখনই পানি কমাবেন। পেশাবের পরিমাণ কমে গেছে, তখনই আপনি পানি খাওয়া কমাবেন। তাছাড়া পানি কমানোর কোনো যুক্তি নেই। একই অবস্থা প্রযোজ্য আপনার হার্ট ফেলিউরের ব্যাপারেও। হার্ট ফেলিউরের ব্যাপারে যখন দেখছেন যে পানি বেশি খেলে হার্টের শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনি পানি কমাবেন। মানে হার্ট যখন আনলোড করতে পারছে না, আনলোড করতে পারছে না। আচ্ছা, আপনাদের মানে এমনি সাধারণ মানুষের কি পরিমাণ পানি খাওয়া উচিত? সাধারণ মানুষ ধরেন হলে কি আমাদের ধরে নিব যে আমার আর আপনার কারো ওই ধরনেরই সমস্যা নাই, পাম্পিং ভালো আছে, এই মানুষটার অ্যাক্টিভিটি, তার জব ডেসক্রিপশন, তার লাইফস্টাইল, এগুলোর উপর অনেকটা নির্ভর করে। ক্লাইমেট কিরকম সেটার উপর নির্ভর করে। যেমন গরমের দিনে একরকম পানির চাহিদা থাকে, শীতকালে এটা আবার কমে যায়। ধরেন একজন ডে লেবারার, একজন রিক্সা চালক বা ভ্যান চালক, তাদের বাহিরে রোদে সারাক্ষণ কাজ করতে হয়। একজন দিন মজুর খেতে কাজ করে, তাদের তো এয়ার কন্ডিশন নাই, সূর্যের আলোতে কাজ করতে হয়, তো তাদের পানির চাহিদা। আর আপনি যারা এয়ার কন্ডিশন ঘরে বসে রোগী দেখি বা অন্যান্য কাজ করি, তো তাদের পানির চাহিদা কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। যদি আমরা সেডেন্টারি লাইফ ওয়ার্ক করি, যেমন আমরা এসি রুমে বসে রোগী দেখি, এসি রুমে বসে বাসায় থাকি, এসি রুমে রাত্রিবেলায় ঘুমাই বা দিনের বেলায় ঘুমাই এসি চালিয়ে, তো তাদের পানির পরিমাণ এমন হওয়া উচিত যাতে পেশাবের পরিমাণ 1.5 লিটার হয়। তাহলে 1.5 লিটার পেশাব হতে গেলে আপনাকে সেই পরিমাণ পানি, ধরেন 2 লিটার পানি খেলে কিন্তু 1.5 লিটার পেশাব হবে এই ধরনের লোকের। কিন্তু ওই একই লোক যদি আপনার বাহিরে কাজ করে, অত্যধিক তাপমাত্রা আছে, যদি সোয়েটিং হয়, এক্সেসিভ হার্ড ওয়ার্ক করে, তখন তার পানির পরিমাণ 3 লিটার 4 লিটারও হতে পারে। তখন 3 লিটার 4 লিটার পানি পান করেও দেখা যাচ্ছে যে তার পেশাব 1.5 লিটার 2 লিটারের বেশি হচ্ছে না। তো আমাদের টার্গেট থাকবে পেশাবটা যেন 1.5 থেকে 2 লিটার হয় আর কি। তাহলে বডিতে যে আমাদের প্রতিদিন দৈনন্দিন যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা বের হওয়ার জন্য যথেষ্ট। দৈনিক 1.5 থেকে 2 লিটার যদি পেশাব হয় আর কি, পেশাব হয়। এখন অ্যাপ্রিহেনশন থাকে বিশেষ করে ফিমেলদের জন্য থাকে, বিশেষ করে যারা ইউনিভার্সিটি তাদের জন্য থাকে, ফিমেল স্টুডেন্টের জন্য থাকে। কারণ আমাদের দেশে তো পাবলিক টয়লেট ওইরকম নাই, আবার ইউনিভার্সিটির যে টয়লেটগুলো সেগুলো ক্লামজি, বা ইভেন মেডিকেল কলেজ তো হসপিটালও তাই, সব জায়গায় কিন্তু সব তো আর ইউনাইটেড হসপিটালের মতো না বা কন্টিনেন্টাল হসপিটালের মতো না, এইসব জায়গার মতো না, বা অন্য যেগুলো হসপিটালের মতো না। সেই সব ক্ষেত্রে একটা অ্যাপ্রিহেনশন যে পানি খেলে আমার পেশাব করতে হবে, এর থেকে কিন্তু মানুষ কম খায়। যদি কোনো মানুষ ক্রনিক্যালি, সাপোজ আপনি 1.5 লিটার হওয়া দরকার ধরেন প্রতিদিন পেশাব, সে প্রতিদিন 1 লিটার পানি খেলো, লং রানে কি ক্ষতি হতে পারে? না, যদি পানি কম খায়, পানি যদি কম খায়, এটা আলটিমেটলি কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে কিন্তু ব্লাডে যাচ্ছে। ব্লাড ভলিউম মেনটেন করতে হলে কিন্তু আপনার হাইড্রেশন স্ট্যাটাস তো ভালো থাকবে, তখন তো আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন, মানে পানি শূন্যতায় ভুগবেন। যখন পানি শূন্যতায় মানুষ ভুগে, তখন কিন্তু এটার প্রভাব কিন্তু ব্লাড প্রেশারের উপরেও পড়ে, এবং এটা বিভিন্ন অর্গান পারফিউশন, যে রক্ত সরবরাহ, সেটার উপরেও কিন্তু পড়ে। এটা শুধু যে কিডনির উপর পড়ে তা না, এটা লিভারের উপর পড়বে, ব্রেনের উপরও পড়বে। সেই জন্য যতটুকু পানি দরকার আমাদের সেটা খেতে হবে। নট নেসেসারিলি পানি। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে পানিই খায় না, তারা পানির বদলে অন্য কিছু খায়, সেটা একটা তরল জিনিস হবে। এটা জুস হতে খায়, কেউ অ্যালকোহল খায়, কিন্তু এটা তরল জিনিস, মানে খেতে হবে। কিন্তু বেস্ট হলো ওয়াটার। হ্যাঁ, বেস্ট হলো ওয়াটার। ওয়াটারের চেয়ে তো বেশ কিছু আছে বলে আজ পর্যন্ত নাই। পানি ইজ দ্য বেস্ট। যদি পিউরিফাইড ওয়াটার হয় সেটাই তো ভালো, পানিই তো ভালো। কারণ কোল্ড ড্রিঙ্কস যদি আপনি কোক যদি খান, সেখানে ক্যালোরি আসবে। হ্যাঁ, আর কার্বোনেটেড ড্রিঙ্ক এটা কিন্তু খুব ভালো জিনিস নয়।
এটা অনেক সময় পেটেরও অসুবিধা হয়, আর অনেক সময় কিডনিতেও অসুবিধা হয়। কার্বোনেটেড ড্রিঙ্ক কিন্তু আমরা ডিসকারেজ করি। কার্বোনেটেড ড্রিঙ্ক বলতে কোক, পেপসি, ফান্টা, স্প্রাইট, সেভেন আপ, এগুলো সবই কিন্তু কার্বোনেটেড ড্রিঙ্ক। আচ্ছা, সেগুলো আপনারা ডিসকাস করেন, সেগুলো আমরা ডিসকারেজ করি। নট এ কিডনি ফ্রেন্ডলি। তাহলে ওয়াটার ইজ দ্য অনলি সোর্স। ইয়েস, দ্যাটস রাইট। আর জুস খেতে পারে, যেমন বিশেষ করে মানে যাদের কিডনি স্টোন হয়, বারবার কিডনিতে অনেক সময় স্টোন হয়, তো তাদেরকে আমরা একটু সাইট্রাস মানে ভিটামিন সি, সাইট্রাস ফুড বলি। সাইট্রাস ফুডের বেস্ট সোর্স হচ্ছে ধরেন অরেঞ্জ জুস বা মাল্টা জুস, বা এগুলো যারা অ্যাফোর্ড করতে পারে না, একটা লেবুর রস দিয়ে এক গ্লাস পানির মধ্যে একটা কাগজি লেবু কেটে রসটা দিয়ে প্রতিদিন 1 গ্লাস করে লেবুর রসের পানি খেলেও কিন্তু কিডনি স্টোন প্রিভেন্ট করা যায়, প্রিভেন্টও করা যাবে, প্রিভেন্টও করা যাবে। আবার হলো কি ভিটামিন সি, হ্যাঁ, এখান থেকে ভিটামিন সি সি প্রচুর পাবে, সাইট্রাস জিনিস, কারণ এত বডিতে জমা হয় না, ভিটামিন সি তার বডিতে জমা হয় না, বডি থেকে বের হয়ে যায়। কাজেই দ্যাটস এ গুড সাজেশন যে লেবু তো আমাদের দেশে অবশ্যই লেবু দামও বেড়ে যাচ্ছে, কিন্তু স্টিল ইট ইজ রিজনেবল চিপার। তবে গ্রামগঞ্জে ডিমের দামও তো অনেক বেড়ে গেছে। ডিমের দাম বেড়ে, অনেক সময় বলে যে আমি স্যার কি আস্ত ডিমই খাবো নাকি শুধু ডিমের সাদাটা খাবো। আমি বললাম যে দেখেন, এটা তো আপনি দুই দিকে লস করতেছেন। একটা ডিমের দাম হলো 12 টাকা, তো আপনি যদি কুসুমটা ফেলে দেন আপনার 6 টাকা লস প্রতিদিন, 1 নম্বর। 2 নম্বর কথা, আপনি ওই যে লিনোলিক অ্যাসিড যেটা আছে, যেটা হার্টের জন্য বেশি মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তো সেইটা আপনি শেখে বঞ্চিত হচ্ছেন। তো সেই জন্য আপনি কুসুম ফেলার দরকার নেই, আপনি আস্ত ডিমই খাবেন। এমনকি আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো নিশ্চয়ই গিয়েছেন, ওখানে ডিমের অর্ডার দিলে ওরা কিন্তু একটা ডিম দেয় না, ওরা কিন্তু 2টো ডিম দেয়, অ্যাটলিস্ট 2টো ডিম দেয় ওরা একসাথে। অর্ডার যাই দিবেন দুটো, কখনোই এগের অর্ডার দিলি তারা 2টো ডিম হাজির করবে আপনার টেবিলে। ওরা কখনোই একটা ভাবেই না যে একটা ডিমের অর্ডার হতে পারে। আপনি কারণ তাহলে ধরে নিতে হবে যে একটা মানুষের ডেইলি চাহিদা হচ্ছে 2টো ডিম, আসলে একটা নয়। তবে যাদের কিডনির অসুবিধা আছে তাদেরকে আমি একটা ডিমই খেতে বলবো, বিশেষ করে যাদের আপনার ইজিএফআর 30 নিচে আছে তাদেরকে আপনি বলছেন, কিন্তু যাদের হলো 60 উপরে আছে তাদের জন্য লিবারাল ডিম তাইরাই খেতে পারবে, তাদের জন্য একদম লিবারাল ডায়েট আর কি, একদম লিবারাল ডায়েটের জন্য। আচ্ছা, আমরা প্রথম প্রসঙ্গে একটু ফিরে আসি। হ্যাঁ, আসেন। আমরা তো বললাম যে হার্টের অসুস্থ হলে কিডনি অসুস্থ হবে, আবার কিডনিতে অসুবিধা হলে হার্টের অসুবিধা হয়, তখন ওটাকে কার্ডিওরেনাল না বললে রেনো কার্ডিয়াক বলা হয়। ওটাও আবার 2 রকম হতে পারে, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে ফ্লুইড রিটেনশন হয়ে হার্টের উপর প্রেশার পড়ে হার্টের কার্যক্ষমতা কমতে পারে, এটা হলো অ্যাকিউট রেনোকার্ডিয়াক সিনড্রোম। আবার ক্রনিক্যালি কিডনিতে অসুবিধা আছে, সেখান থেকে মানে আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, অন্যান্য নাইট্রোজেনাস সাবস্টেন্স অ্যাকুমুলেশন হচ্ছে, এবং এদের হয় কি লিপিড অ্যাবনর্মালিটি আসে, এগুলো দিয়ে হার্টের রক্তনালীগুলোর উপর অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ বেশি হয়, সেখান থেকে আবার হার্টে অসুবিধা হচ্ছে, করোনারি আর্টারি হার্ট ডিজিজ হচ্ছে। এটা হচ্ছে ক্রনিক রেনোকার্ডিয়াক সিনড্রোম বলি আমরা। আবার আরেকটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যারাইটি, সাধারণত ধরেন ক্রনিক ইনফেকশন অথবা ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই দুটো জিনিস, বিশেষ করে ডায়াবেটিস এবং হাইপারটেনশন একই সাথে কিন্তু হার্টকেও এফেক্ট করতে পারে, কিডনিকেও এফেক্ট করতে পারে। তো সেই জন্যই এই দুটো অর্গান হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একই ধরনের রিস্ক ফ্যাক্টর, একই ধরনের ব্লাড প্রেশারও রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য, রাইট, ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য, কোলেস্টেরলের রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য, আবার কোলেস্টেরল রিস্ক ফ্যাক্টর হলো আপনার কিডনির জন্য। স্মোকিং এর কোনো এফেক্ট আছে কিডনির উপর? হ্যাঁ, এটা আপনি একটা খুব ভালো পয়েন্ট উল্লেখ করেছেন। অনেকের ধারণা, আমি বলবো যে শতকরা 95% লোকেরই ধারণা যে সিগারেট খেলে ফুসফুসে অসুবিধা হয় এবং হার্টে অসুবিধা হয়, কিন্তু কিডনিতে যে অসুবিধা হয় এটা কিন্তু বেশিরভাগ লোকেরই জানা নেই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কিডনিতে যে ফাংশনাল ইউনিট আছে এটাকে বলা হয় গ্লোমেরুলাস, এবং এই গ্লোমেরুলাস এক একটা কিডনিতে আছে 1 মিলিয়ন করে, অর্থাৎ 10 লাখ করে ছাঁকুনি আছে। তো 2 কিডনিতে 10 লাখ 20 লাখ ছাঁকুনি আছে। তো হার্টের যে রক্তনালী, এই রক্তনালীগুলো অপেক্ষাকৃত কিন্তু মোটা, বড় সাইজের, আর কিডনির যে ছাঁকুনির যে রক্তনালীগুলো আছে এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম রক্তনালী দিয়ে জালির মতো করে তৈরি করা। তো
স্মোকিংয়ে হয় কি, এই যে রক্তনালীগুলো সংকুচিত হয়। তো এখন বড় একটা রক্তনালী সংকুচিত হলে তবু রক্ত সরবরাহ সম্ভব, কিন্তু সূক্ষ্ম যেটা রক্তনালী যেমন কিডনির ছাঁকনিতে আছে, সেটা যদি সংকুচিত হয় তো সেখানে তো রক্তই যাবে না। তো সেই জন্য কিডনি কিন্তু স্মোকিংয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় দেন লাংস এবং হার্ট। এটা কিন্তু অনেকেরই জানা নাই। না, অনেকের, আমার মনে হয় অনেকের না, আপনি 90% জানা নাই। আমারও জানা ছিল না। এক্স্যাক্টলি, আমি ক্ষতিকারক এটা জানি, কিন্তু আপনি যে মেকানিজমটা বললেন যে কিভাবে ক্ষতি করে, যদি কিভাবে ক্ষতি করে সায়েন্টিফিক্যালি যদি আমাদেরকে বলা হয় পাবলিককে, তাহলে পাবলিক কিন্তু এটাকে চিন্তা করবে। তখন হলো কি স্মোকিং এর ব্যাপারে তারা আরো কশাস হবে, এবং এই স্মোকিংটা নিয়ে কিন্তু আমাদের আরো বেশি সজাগ হওয়া, আরো বেশি সচেতন হওয়া এবং উচিত। স্মোকিংটাকে প্রিভেন্টিভ মেজার, নট অনলি যে কার্ডিওলজিস্টরা এটা নিয়ে ডায়ালগ করবে, respiratory dialogue করতে, nephrologist could be take the part because that is also important organ, and you said to, so why not আমাদের সম্মিলিতভাবে, মানে কার্ডিও, রেসপিরেটরি, রিনাল সম্মিলিতভাবে এই স্মোকিং এর ক্যাম্পিং করা উচিত আমার মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে লাইফস্টাইল শুধু ওষুধপত্র দিয়ে কিন্তু অনেক সময় হয় না, আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিন্তু লাইফস্টাইল চেঞ্জ কিন্তু হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজের কিন্তু একই রকম। তাদেরকে রেগুলার একটা এক্সারসাইজ বা হাঁটতে হবে, যেমন আধা ঘন্টা থেকে 40 মিনিট প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন, মানে ডিপেন্ডিং আপন দ্য কার্ডিয়াক কন্ডিশন অথবা রেনাল কন্ডিশন, এটা জোরে হাঁটবে না আস্তে হাঁটবে, বাট এটাকে সাম ফর্ম রিনাল কন্ডিশনে কি, রিনাল কন্ডিশনে কি রেস্ট্রিকশন আছে? না, রেনাল কন্ডিশনে তাদের সিভিয়ার রেনাল ফেলিওর আছে, তারা হয়তো হাঁটতে পারবে না, তাদের ফ্লুইড অ্যাকুমুলেশন আছে, তাদের জন্য ডিফিকাল্টিজ হয়, সেই জন্য এটা রেস্ট্রিকশন। আর কিছু রেস্ট্রিকশন নেই। তাহলে 1 নম্বর রেগুলার হাঁটাহাঁটি করতে হবে। দোজ হু আর স্মোকার, যারা সিগারেট ধূমপান, সিগারেট বন্ধ করতে হবে, তাদেরকে ধূমপান ছেড়ে দিতে হবে। যারা অ্যালকোহলে অভ্যস্ত তাদেরকে অ্যালকোহল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনার সময় মতো ঘুমাতে হবে, সময় মতো উঠতে হবে। আমাদের দেশে কেন, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে একটা ফ্যাশন হয়ে গেছে যে আমরা রাত্রের ডিনারটা করব 10টা 11টা, কোনো কোনো বাড়িতে 12টায় ঘুমাতে যাই, 11টা 12টা 1টা 2টোর সময় ঘুমাতে যাই। এটা কিন্তু আমরা যাচ্ছি এগেইনস্ট দ্য নেচার। আবার এগেইনস্ট দ্য নেচার যাচ্ছি। আমরা উঠছি হলো রাত্রি সকাল 12টায় উঠছি। হ্যাঁ, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ব্রেনের থেকে একটা হরমোন রিলিজ হয়, এটাকে বলা হয় মেলাটোনিন। এটা কিন্তু ঘুমের জন্য খুব প্রয়োজনীয় জিনিস, এবং এই মেলাটোনিনের ইফেক্টের জন্যই কিন্তু আমাদের ঘুমটা আসে আর কি। কিন্তু এই মেলাটোনিন মানে সবসময় কিন্তু তৈরি হয় না দিনের বেলা। এখন কিন্তু আমার মস্তিষ্কতে কিন্তু মেলাটোনিন আসতেছে না, বের হচ্ছে না। এই মেলাটোনিনটা বের হয় পার্টিকুলারলি মানে রাত 8টা থেকে 8:30টার পরে এটা শুরু হয়, এবং এটার পিক হয় রাত 10টার সময়। তারপরে কিন্তু এটার লেভেল আস্তে 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 রিলিজ বন্ধ হয়ে কমতে থাকে আর কি। কিন্তু এই সময় আমাদের ঘুমাতে যাওয়া উচিত। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে সবার রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া উচিত। এবং ওই যে অতীতে আমরা ছোটবেলায় রাইম পড়েছি, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি এন্ড প্রবাবলি ওয়াইজ। এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। এটা যদিও বলা হতো যে এটা বচন, কিন্তু এটা বাস্তব, এটা সাইন্টিফিক, এটা একটা আছে, যুক্তিকতা আছে আর কি। না, আমাদের ধর্মীয় তো বলে গেছে, আমাদের রাসূলও তো বলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ধর্মীয় বলেছে যে রাত হচ্ছে ঘুমের জন্য আর দিন হলো কাজের জন্য। এবং আমরা যদি এখন সকালে জেগে 12টা 1টার সময় ঘুমাই, এদিকে সকাল 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, দেরি করে উঠি, তাহলে কিন্তু এটা আমরা আমাদের রিলিজিয়নে বলেছে সকালে ফজর নামাজ পড়ো, তারপর তুমি কাজ করো, আর ঘুমায়ও না তুমি। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আজকাল দেখবেন যে প্রায় রোগী পার্কিনসন রোগে ভুগতেছে, প্রায় রোগী দেখবেন যে ডিমেনশিয়া হচ্ছে, কনফিউশনাল স্টেট হচ্ছে, এবং এটা খুব আর্লি এজে কিন্তু হচ্ছে। আগের দিনে অনেক বেশি এজে এটা হতো, আমরা খুব রেয়ারলি দেখতে পেতাম। কিন্তু আজকাল দেখেন যে 50 পরেই এই ধরনের লক্ষণ নিয়ে কিন্তু অনেক রোগী আসতেছে। কিন্তু এটা যদিও কোনো স্ট্যাটিস্টিক নাই, কিন্তু এটা দেখা যাবে, আপনি হিস্ট্রি নিয়ে দেখেন, যেটা যারা মানে অনিয়মিত ঘুমায়, বেশি রাত জাগে, তাদের মধ্যেই কিন্তু এটা কিন্তু বেশি হয়।
এটা এখন সাইন্টিফিক্যালি এটা প্রমাণ করা মানে এই ব্যাপারে মানে কোনো মানে চালানো হয়নি, জরিপ চালানো হয়নি। কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা যে আমি দেখেছি যে যারা দেরি করে ঘুমায় এবং মানে ইররেগুলার লাইফস্টাইল লিড করে তাদের মধ্যে কিন্তু এই ধরনের রোগে বেশি ভুগে, দুরারোগ্য। এটা কিন্তু ভালো হয় না, পার্কিনসনিজম ডিজিজ সেটা ভালো হবে না, ভালো হয় না এবং মানুষকে ক্রিপল করে দিবে এবং হি ক্যানট মুভ এবং হি ক্যানট, হাতের ট্রেমর হচ্ছে, কোনো কাজ করতে পারছে না, কম্পিউটারে কাজ করতে পারছে না, লিখতে পারছে না। সো লাইফ ইজ বিকামিং ভেরি মেজারেবল। ওষুধের ক্ষেত্রে আপনার কি কোনো রেস্ট্রিকশন আছে? পেইন কিলারের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন করেন নাকি? হ্যাঁ, আমরা মানে কিডনি রোগ প্রতিরোধের জন্য তো অনেকগুলো জিনিস আমরা দিয়ে থাকি, অ্যাডভাইস দিয়ে থাকি, বিশেষ করে পেইন কিলার। সাধারণ প্যারাসিটামল বা অ্যাসপিরিন খেলে কিডনির ক্ষতি হয় না আর কি, কিন্তু বড় স্ট্রং পেইন কিলার যেমন বাজারে পাওয়া যায় ভলটারেন, ডাইক্লোফেনাক, তারপরে ধরেন আরও বিভিন্ন রকম বড় বড় পেইন কিলার আছে। এই পেইন কিলার সব সময়ের জন্য নিষিদ্ধ আর কি, মানে অ্যাভয়েড করতে হবে আর কি পেইন কিলার। স্ট্রং পেইন কিলার সেফেস্ট কোনটা? আসলে সেফেস্ট বলে বড় পেইন কিলার কিছুই নাই। যদি খুব বেশি ব্যথা হয়, যেমন অপারেশনের পরে অনেক ব্যথা হয়, তখন আমরা মরফিন, প্যাথিডিন টেম্পোরারি দিয়ে থাকি আর কি, অথবা ট্রামাডোল আমরা দিতে পারি। ট্রামাডোলটা মোটামুটি নিরাপদ আর কি, এটা স্ট্রং কিলারই। হ্যাঁ, কিন্তু কিডনি যদি আক্রান্ত থাকে সেখানে কিন্তু আবার ট্রামাডোল দেওয়া নিষেধ একটা সার্টেন স্টেজ। ইজিএফআর যদি আমরা 45 এর নিচে হয় তাহলে আমরা ট্রামাডোল দিই না, তার কারণ ইট উইল এফেক্টস দ্য ব্রেন। প্যারাসিটামল কেমন? প্যারাসিটামলে অসুবিধা নেই, প্যারাসিটামল অসুবিধা নাই। হ্যাঁ, বা ওই নরমাল ইউজুয়াল ডোজে কোনো অসুবিধা নেই। আইবুপ্রোফেন? নো, আইবুপ্রোফেন নট সেফ। ওকে, দ্যাটস অলসো নট সেফ। আর কক্স বি ইনহিবিটর যেগুলো পাওয়া যায়, ওই যে বিভিন্ন নামে আছে, কক্স বি ইনহিবিটর, ওগুলো সেফ? নো, ওগুলো হচ্ছে বেশি ডেঞ্জারাস কিডনির জন্য। আচ্ছা, তাহলে কিডনির জন্য সেফ বলে কিছু নাই এক নম্বর। হ্যাঁ, মানে প্যারাসিটামল দেওয়া যেতে পারে, অনলি ট্রামাডোল দেওয়া, ট্রামাডোল তাও আবার ইজিএফআর যদি পরে থাকে তাছাড়া দেওয়া যাবে না। আপনি থ্যাংক ইউ প্রফেসর নুরুল ইসলাম স্যার, আপনি আসার জন্য। নুরুল ইসলাম সাহেব বর্তমানে কন্টিনেন্টাল হসপিটাল, না আমাদের নাম ছিল নেফ্রোলজি চিফ কনসালটেন্ট হিসেবে আছি। হ্যাঁ, না ওটার নাম ছিল আগে ইউনাইটেড হসপিটাল, ওটাকে চেঞ্জ করে এখন লিখে কন্টিনেন্টাল হসপিটাল আছে। উনি চিফ অফ নেফ্রোলজি হিসাবে আছেন। সো থ্যাংক ইউ আপনি আসার জন্য। আপনি জনসাধারণের উদ্দেশ্যে কোনো টেক আপ মেসেজ দিতে চান, এই ফিউ সেকেন্ডে কিছু বলতে চান? হ্যাঁ, আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, হার্ট এবং কিডনি ভালো রাখার জন্য আপনাদের প্রথমত লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল সম্পর্কে একটু আগেই বললাম, আপনাদের খাদ্যের পরিমাণটা মানে সুষম খাদ্য হতে হবে। আর 2 নম্বর কথা হলো যে নাস্তার সময়, লাঞ্চের সময় বা ডিনারের সময়টা আপনাকে ঠিক রাখতে হবে। সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাতে যেতে হবে, সময় মতো উঠতে হবে। আমরা একটু আগেই বলেছি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড প্রবাবলি ওয়াইজ। সেই জন্য আমরা ঘুমাতে যাব সাধারণত রাত 10টার আগে এবং ঘুম থেকে উঠব সকাল 5টার আগে আর কি, ফজরের নামাজের পড়ে। এবং প্রতিদিন আমরা একটা হাঁটার অভ্যাস রাখবো, যেটা 30 থেকে 40 মিনিট, যাতে আমরা 3 থেকে 4 কিলোমিটার কভার করতে পারি। যাদের সক্ষমতা আছে তারা একটু জোরে হেঁটে যেন 30 থেকে 40 মিনিটে 3 থেকে 4 কিলোমিটার কভার করতে পারেন। আর যারা স্মোকার আছেন তারা এখনই সময় স্মোকিং ছেড়ে দিবেন, অ্যালকোহলে আসক্ত হবেন না, আর নিয়মিত হেলথ চেক আপ করতে হবে। কিডনি আক্রান্ত হয়েছে, এটা মানে হয়েছে কিনা, আপনার কিডনিটা ঠিক আছে কিনা, এটা দেখার জন্য খুব বেশি টেস্ট করার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় 3000 টাকার মধ্যেও লাগবে না, তারও কম টাকায় এটা করা সম্ভব। প্রথমত আপনাকে ইউরিন টেস্ট করে দেখে নিতে হবে এর সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা। তারপরে ব্লাডে একটা ক্রিয়েটিনিন লেভেল দেখে দেখবেন যে এটা নর্মাল আছে না এটা বেশি হয়েছে। ওখান থেকে আপনি ইজিএফআর নিজেই মোবাইলে অ্যাপ ডাউনলোড করে ক্যালকুলেট করতে পারবেন। আর একটা কথা হলো যে হার্ট ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটা ইসিজি করবেন, বা যদি আপনার ব্যথা হয় বুকে বা শ্বাসকষ্ট হয় বা অল্প একটু হাঁটলে হাঁপিয়ে উঠেন, তাহলে আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন। এই আমার
আপনাদের না উদ্দেশ্যে থ্যাংক ইউ। বলা। আপনি যে অ্যালকোহল সম্বন্ধে একটা কথা বললেন, ধরুন অ্যালকোহল তো মানে আমি বলবো না শুধু ওয়েস্টার্নরাই খায়, এটা বাংলাদেশিরাও খায়, কিন্তু এমন কোনো সায়েন্সে এখন বলছে না যে অ্যালকোহল বেনিফিশিয়াল। আগে বলতো কি না সিভিয়ার অ্যালকোহল হাই ডোজে খেলে ক্ষতিকারক, তারপরে বললো কি মডারেট ডোজে খেলে অ্যালকোহল ভালো, মডারেট এইচডিএল বাড়ে, আলটিমেট তাহলে এইচডিএল বাড়ায় কোনো লাভ হয় না। না, আর দেখা যাচ্ছে যে মডারেট আর মানে হ্যাভি ডোজের মধ্যে কোনো ডিমার্কেশন নাই, যে মডারেট খেতে খেতে সে হ্যাভি খেয়ে ফেলে। এখন বলছে ইট ইজ বেটার টু অ্যাভয়েড অ্যালকোহল। Yes. তো আমরা ধর্মীয় ব্যাপারে জানি যে অ্যালকোহল নিষিদ্ধ, নিষিদ্ধ। আর কড়াকড়ি সায়েন্সও ভাবে বলছে নিষিদ্ধ। যে তারা যেহেতু ওয়েস্টার্ন রেগুলেট করে সে তারা বলছে বেটার টু অ্যাভয়েড, নট টু ডু ইট। তার মানে অ্যালকোহল না খাওয়াটা না উচিত। করা ভালো। সো ডিয়ার অডিয়েন্স, যারা আমাদের পডকাস্ট দেখলেন, আমি শিওর আপনার এই পডকাস্টে উপকৃত হবেন। আপনারা এটাকে বেশি বেশি শেয়ার দিবেন এবং সামনের দিনে আরেকটা পডকাস্ট নিয়ে আমরা হাজির হব, নতুন নতুন পডকাস্ট নিয়ে। আর থ্যাংক ইউ স্যার আপনি আসার জন্য। হোপ আপনি আবারও আসবেন, আবার বিভিন্ন আমরা কিডনি, একদিনে তো আর কিডনি নিয়ে কোনো আলোচনা করা যায় না, আমরা অনেক কিছুই চ্যাপ্টার এখন আলোচনা করিনি, ফিউচার হয়তো আবার আলোচনা করব। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।